বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, স্বাধীনতার পরে গত ৪১ বছরে বাংলাদেশের মানুষকে এক সূত্রে গাঁথতে পেরেছে কোন ক্ষেত্রটি? সবাই এক বাক্যে বলবেন যে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে কোন ক্ষেত্রটি? কেউ কেউ হয়তো বলবেন যে আমাদের নোবেল জয়, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, একজন ব্যক্তি সেটি আনন্দ দিয়েছে, আন্তর্জাতিকভাবে আমাদেরকে সম্মানিত করেছে, কথা সত্য। কিন্তু সেটি নিয়ে দেশের ভেতরে অনেকে বিতর্ক আছে, কিন্তু যেটি নিয়ে বিতর্ক নেই সেটি হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের মানুষকে বিভিন্ন সময় অনেক আনন্দ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেট সাফল্য এবং ব্যর্থতার দোলাচলের মধ্যে দুলছে, কথা সত্য। ধারাবাহিক সাফল্য নিয়ে আমাদের কথাও সত্য, কিন্তু ধীরে ধীরে ক্রিকেট অনেকখানি এগিয়েছে এবং অনেকখানি এগিয়ে যাবার সম্ভাবনা বাংলাদেশের ক্রিকেটে রয়েছে। এর দর্শকদের, খেলোয়াড়দের মান যদিও ধারাবাহিকভাবে সাফল্যের প্রশ্নটি থেকেই যায়, সেই সঙ্গে নানা ধরনের টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সমাদৃত। বিশ্বকাপের আয়োজন করেছে বাংলাদেশ, কিছুদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলো এবং এখন এশিয়া কাপ চলছে বাংলাদেশে। কিন্তু এই সময়টাতে বাংলাদেশের ক্রিকেটে নানা বিষয় নিয়ে বিতর্কের ঝড়, এবং সবচেয়ে বড় বিতর্ক যেটি, যাদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট আজকের এই পর্যায়ে অর্থাৎ টেস্ট স্ট্যাটাস পাওয়া, বিশ্বকাপে খেলা, ধারাবাহিকভাবে না হলেও মাঝে মধ্যেই নানা ধরনের জয় নিয়ে আসা, সেটি টেস্টে হোক, ওয়ানডেতে হোক, টি-20তে হোক, সেই খেলোয়াড়রা বাংলাদেশের ক্রিকেটে এখন সবচাইতে অবহেলিত। বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার এজিএম এবং ইজিএম হয়ে গেল গত 1 মার্চ, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের সকল ধরনের সংশ্লিষ্টতাকে কেটে ফেলা হয়েছে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের সংশোধনী আনবার মধ্য দিয়ে। 2003 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে 10 জন খেলোয়াড়ের, সাবেক খেলোয়াড়, সাবেক অধিনায়ক এবং ক্রিকেট প্লেয়ার্সদের যে অ্যাসোসিয়েশন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে তার মধ্য থেকে একজন, অর্থাৎ 11 জনের একটা সংশ্লিষ্টতা ছিল। 2008 এসে সেটি বাড়িয়ে করা হয়েছিল 15 এবং 1, কিন্তু 2012 সালে যখন আরো বারবার কথা, এই সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা আরো বারবার কথা, সেই সময়টাতে শেষ পুরোটাই ছেটে ফেলা হয়েছে। মূলত এরকম একটি পরিস্থিতিতে কথা বলবার জন্য আমার সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে তুলেছেন। দুজনই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে নানাভাবে সম্পৃক্ত, বাংলাদেশে ক্রিকেট খেলে দেশে বিদেশে অনেক সুনাম কুড়িয়েছেন আমাদের জন্য, এবং বাংলাদেশ ক্রিকেট দলের দুজনই সাবেক অধিনায়ক। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী আশরাফ হোসেন লিপু। ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরেকজন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। স্বাগত আপনাদের দুজন স্টুডিওতে। ধন্যবাদ। কাজী আশরাফ হোসেন লিপু, আপনাকে দিয়ে শুরু করি, যে কেননা আপনি একদিকে সাবেক অধিনায়ক, অন্যদিকে যে ক্রিকেট বোর্ড নিয়ে এখন বিতর্ক হচ্ছে তার সঙ্গে আপনি নিজেও সংশ্লিষ্ট আছেন। ক্রিকেট বোর্ড থেকে যে 15 জন ক্রিকেটারকে কাউন্সিলের পদটা বিলুপ্ত করা হলো, আমি জানি যে এর মধ্যে দেখেছি আপনার প্রতিক্রিয়া। এটিকে আসলে কেন করা হলো বলে আপনি মনে করছেন? ইনফ্যাক্ট ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে কিছু সংশোধন আনার জন্য একটা কমিটি করে দেওয়া হয়। সেই কমিটির কাজ ছিল গঠনতন্ত্রের সংশোধন করে এটাকে কিভাবে আপগ্রেড করে নিয়ে আসার জন্য। তো এক্ষেত্রে তারা তাদের প্রস্তাবনা দিয়েছেন সেই কমিটি একাধিকবার। আমি তো একটু জানতে পারি, মানে সেই কমিটিতে কারা ছিলেন? সেই কমিটিতে ছিলেন ডান শফিউল আরিফিন টুটুল একজন, এবং তার সঙ্গে ছিলেন আমাদের রেদওয়ান ভাই, অ্যান্ড অ্যাজ ওয়েল আমিনুল হক মনি ছিলেন, যিনি পরবর্তী পর্যায়ে শারীরিক অসুস্থতার কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যান। তো তারা এটা নিয়ে, শফিউল আরিফিন টুটুল যিনি ক্রিকেট বোর্ডের পরিচালক, জি দুজনই পরিচালক, এবং রেদওয়ান ভাই সময়কার তুখোর ফুটবলার। হ্যাঁ, অফকোর্স, আমরা তার অনেক খেলা দেখেছি, আমরা তার ভক্ত ছিলাম। তিনি আবাহনীর জন্য অনেকদিন খেলেছেন, সেটাও ঠিক, জাতীয় দলের জন্যও খেলেছেন। তো তাদের প্রস্তাবনায় কিন্তু পর্যায়ক্রমে এসেছিল, অনেকদিন ধরে কিন্তু এটা হচ্ছিল, প্রস্তাবনা এসেছিল। প্রস্তাবনায় যে একটা পর্যায়ে এটা যে বাদ দেওয়া আছে সেটা আমার নজরভূত হয়েছে। কিন্তু ইনফ্যাক্ট আমি একজন প্রতিনিধিত্ব করি ক্রিকেট প্লেয়ার্সদের কমিউনিটির থেকে, এবং আরো কয়েকজন ক্রিকেটার আছে, বাট তারপরও আমরা ওখানে অনেক সংখ্যালঘু, সে কারণে সেখানে আমি নিজের, অন্য যারা আছে তারা তো এই পদ্ধতিতে না, মানে না তারা ক্লাবের তরফ থেকে এসেছেন। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে যে ইটস সামওয়ান ইন্টেনশন, ব্রেন চাইল্ড, যে
আপনি ক্রিকেটারদেরকে রাখতে চাচ্ছেন না, এটা কিন্তু বোর্ড থেকে কোনো প্রস্তাবনা যায়নি যে ক্রিকেটারদের বাদ দিয়ে দেওয়া হোক, হঠাৎ করে যায়নি। যারা উপস্থাপক, যারা এটাকে সংশোধনী আনতে চেয়েছেন, ইজ দেয়ার ব্রেন চাইল্ড। তো আমি এই পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নিই যে না, এটা এই প্রস্তাবটা রেজ করবো ইজিএমে, যেখানে মেজরিটির ভোটে এটাকে আবার পুনরায় স্থাপন করা যেতে পারে, অথবা উই ক্যান ব্রিং ইট টু দ্য নেশন, বিকজ ক্রিকেট একটা জাতীয় সত্ত্বে একটা পরিণত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই দেখা গেল যে পরবর্তী পর্যায়ে এটা মেজরিটি এটাকে সাপোর্ট করলো, যারা কাউন্সিলর ছিল, যে না ক্রিকেটারদের রাখা যাবে না। এবং পরবর্তী পর্যায়ে বাধ্য হয়ে আমাদেরকে মিডিয়ার মাধ্যমে আমরা এটা রেজ করলাম। পরবর্তী পর্যায়ে আমরা ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, এবং আজকে আমি আনন্দিত যে দেশবাসীর সামনে এ ব্যাপারে কিছু কথা বলার সুযোগ পাওয়ার জন্য। ইনফ্যাক্ট এটার উদ্দেশ্য আপনি যদি বলতে চান, তো আমরা যে ক্যাটাগরিটা থাকি, আমি যারা শুনছেন তাদের জন্য বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 3টি ক্যাটাগরি থেকে প্রতিনিধিত্ব থাকে। ক্যাটাগরি 1 হচ্ছে সবগুলো জেলার থেকে, 64টা জেলার থেকে একজন করে প্রতিনিধি আসেন, এবং ডিভিশন থেকে একজন করে আসেন, মোট 70 জন। সেখান থেকে তারা তাদেরকে ভোটের মাধ্যমে 10 জন পরিচালক তারা নির্বাচন করেন, যারা ক্রিকেট বোর্ডে আসে পরিচালক হিসাবে। ক্যাটাগরি 2তে আছে ঢাকার যে সমস্ত ক্লাবগুলো খেলে, প্রিমিয়ার লিগে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, যারা আবাহনী, মোহামেডান, যারা যে লিগটাতে খেলে, সেখান থেকে 52 জন কাউন্সিলর, তারা 12 জন পরিচালককে নির্বাচিত করেন। এবং ক্যাটাগরি 3তে সেখানে ক্রিকেট প্লেয়ার, এক্স ক্যাপ্টেন 5 জন, ইন্টারন্যাশনাল যারা টিমে খেলেছেন বা জাতীয় দলে, এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন, এই মিলে 15 জন। এনএসসি থেকে আসে 5 জন, আম্পায়ার্স কমিটি থেকে আসে 1 জন, ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আসে 1 জন, এবং শিক্ষা বোর্ড যেগুলো আছে 8টি, বাংলাদেশের শিক্ষা বোর্ড থেকে 8 জন প্রতিনিধি, পাবলিক ইউনিভার্সিটি থেকে 8 জন প্রতিনিধি, এই মিলে দেখা যায় 49 জনের মধ্যে থেকে 1 জন প্রতিনিধি। এবং সেখানেও এককভাবে আমরা কিন্তু না, অনেকের মধ্যে থেকে। সো দ্যাট পার্সেন্টেজ ওয়াইজ ক্রিকেট বোর্ডে সম্ভবত সিংহভাগই ক্রিকেটের বাইরের। হ্যাঁ, সিংহভাগ ক্রিকেটের বাইরে, আমরা মাত্র 16 জন ওখানে। তাহলে আপনি দেখেন ক্রিকেট বোর্ডে আমাদের রিপ্রেজেন্টেশন ইজ লেস দেন 4%, আর যদি টোটাল কাউন্সিলরশিপ গুলোর মধ্যে দেখেন, অনলি মেবি লেস দেন 10%, স্লাইটলি ওভার 9%। তার মানে 9% প্রতিনিধিত্ব করি আমরা সাধারণ পরিষদে, সেটাও রাখা যাবে না, বিরক্ত। আমরা জানি না যেখানে আমাদের কি অপরাধ যে রাখা যাবে না। আর ক্রিকেট বোর্ডের থেকে মাত্র 4%, যেটা আমি মনে করি, আমরা অনেকেই মনে করি যে অনেক লেস। এখানে যেটা বলা হয়েছে যে ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন অনুযায়ী যে কোনো একজনকে কাউন্সিলর হতে হলে তাকে এদের কোনো ক্লাবের থেকে আসতে হবে, নতুবা কোনো জেলার থেকে প্রতিনিধি হয়ে আসতে হবে, অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো ইনস্টিটিউট থেকে, বিকেএসপি কিংবা এরকম কোনো ইনস্টিটিউট থেকে আসতে হবে, যেটা একটা আসলে ক্রিকেট খেলোয়াড়ের জন্য ভেরি ডিফিকাল্ট। আমি কিন্তু এই যে 2003 বা 2008 যেটি করা হলো, যে একদিন যেভাবে আপনি এসেছেন, সেটি তো কনস্টিটিউশনেই ছিল। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এটা কোনো বেদ বাক্য না। আমার দেশের প্রয়োজনে, ক্রিকেটের প্রয়োজনে যেটা মঙ্গলজনক, সেটাকে কনস্টিটিউটে কিন্তু ইনকর্পোরেট করা যায়। তো এক্ষেত্রে আপনি দেখেন, আমি একটু কঠিন সেটে যেটা বলছি, আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি 13 বছর আবাহনীর জন্য খেলেছি। ক্রিকেট ছাড়ার পরে 17 বছর আবাহনীর সংগঠক হিসেবে ডিরেক্টলি ইনভলভ, বাট স্টিল আমার কিন্তু কেউ আসেনি এখনো রিপ্রেজেন্ট করার জন্য আবাহনীর জন্য। সো কোনো ক্লাবের প্রতিনিধি হয়ে আসা ইট ইজ ডিফিকাল্ট। কোনো খেলোয়াড়কে কোনো সংগঠনের পক্ষে হয়ে কাজ করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তারা সংগঠকদের পাশাপাশি, আমাদের পোস্টটা কিন্তু সাংঘর্ষিক না, আমাদের সঙ্গে কিন্তু ভোটে না জেলা সঙ্গে কোনো সমস্যা আছে, না ঢাকার কোনো ক্লাবের সঙ্গে সমস্যা আছে, আমরা একটা ডিফারেন্ট ক্যাটাগরিতেই ছিলাম। তো কাজে এবং মাঠে যদি কন্ট্রিবিউট করতে চাই, বোর্ডে যদি কথা বলেন, সেখানেও কিন্তু সংগঠকরা তাদের কাজগুলো করবেন। ক্রিকেট সংগঠক ও ক্রিকেট এক্সপার্টিসরা, তারা বিভিন্ন রুম আছে যেখানে নাকি তারা ক্রিকেটকে কন্ট্রিবিউট করতে পারে। টেকনিক্যাল অনেক দিক আছে এখানে, যেটি ওনারা অনেকেই যুক্তি হিসেবে দাঁড় করাবার চেষ্টা করেন যে একজন ভালো খেলোয়াড় হলেই বা খেলোয়াড় হলেই যে ভালো সংগঠক হবেন তা তো নয়, বা একজন ভালো সংগঠক ভালো খেলোয়াড় নাও হতে পারেন। তো বোর্ডটাকে তারা পুরোপুরি সাংগঠনিক একটা দৃষ্টিভঙ্গিতে দেখবার চেষ্টা করছেন। অ্যাকচুয়ালি এটা যেমন জিনিস আছে বলতে পারেন, কিন্তু আসলে এখন সংগঠকদের কর্মকাণ্ড কিন্তু ডে বাই ডে সীমিত হয়ে যাচ্ছে। তাদের কর্মকাণ্ড কিন্তু ক্লাব বেসড অনেক বেশি। ক্রিকেট বোর্ডে আসলে কিন্তু আপনি দেখেন এখন
ইভেন্ট ম্যানেজমেন্ট একটা শব্দ কিন্তু এসে গেছে। সেই ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু আপনার অনেক কাজে দায়ভার খুব এফিশিয়েন্টলি প্রফেশনালি নিয়ে নিচ্ছেন। এন্ড ক্রিকেট খেলায় টেকনিক্যাল অ্যাসপেক্ট অনেক কিছু আছে। এখন যে সংগঠক জীবনে কোনোদিন সে হারারেতে যায়নি, জিম্বাবুয়েতে, হি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট হারারের ক্রিকেট গ্রাউন্ডটা কেমন কিংবা কি ছিল, কিংবা সাউথ আফ্রিকা যে যায়নি, আজকে সাকিব আল হাসান 10 বছর পরে চিন্তা করেন যখন ক্রিকেট খেলবে কি অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন সে করতে পারে ক্রিকেট বোর্ডে এসে। জাস্ট ইম্যাজিন, আমরা তো অনেক ছোট মাপের ক্রিকেট খেলেছি, একটা বল প্রকিউরমেন্টের ব্যাপার। ডেফিনেটলি একটা ভালো বোলার ক্যান সে দিস ইজ আ গুড বল, এই বলটা হতে পারে। একটা টুর্নামেন্টের ফরম্যাট কি হবে এজ গ্রুপে, ডেফিনেটলি একটা সংগঠন থেকে একটা ক্রিকেটার ভালো বলতে পারবে। একটা পিচের ব্যাপারে সংগঠকের থেকে, সংগঠকের যে খারাপ তা বলছি না, অনেক ভালো ভালো সংগঠক আছে এখানে, প্রকৃত সংগঠকের একটা ব্যাপার আছে। বাট ক্রিকেট প্লেয়ার যদি বলেন, কেউ যদি জাতীয় দলে কখনো খেলে থাকে, তার কিন্তু একটা মাপকাঠি আছে, ওই মাপকাঠির পরীক্ষা দিয়ে কিন্তু সেই জাতীয় দলে। বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ভালো সংগঠক, মন্দ সংগঠক ও অতিরিক্ত ভালো সংগঠক, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত বলে ভেরি গুড, আমরা নিজের অ্যাসিস্ট করতে পারি। বাট এটার মাপকাঠির জন্য কিন্তু ঠিক ওইভাবে পরিমাপক তেমন কিছু নাই। বাট ডেফিনেটলি উই হ্যাভ অনেক ভালো সংগঠক, বাট তার পাশাপাশি অনেক নতুন সংগঠক জুড়ে যাচ্ছে, যেটা আমাদের উদ্বেগের কারণ। নাইমুর রহমান জয়, জি, আপনার প্রতিক্রিয়াটা একটু শুনি। প্রতিক্রিয়া, প্রথমে তো আমরা খুব বাজেভাবে অপমানিত এই কাজটার কারণে। কারণ আমার মনে হয়নি যে এই ধরনের কোনো জরুরি কোনো ব্যাপার ছিল। আপনার কাছে কি মনে হয় যে কেন যারা এই কাজটি করছেন তারা খেলোয়াড়দের আসলে ওনাদের মনে হয় বিরূপ মনোভাব কেন তাদের? ক্রিকেটারদেরকে ওনারা যে রাখতে চান না সেটা ঠিক না। ওনারা রাখতে চান ক্রিকেটারদের কোথায়, যেখানে ক্রিকেটাররা বোর্ডের এমপ্লয়ি হবে। ওনাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে কোনো জব দিয়ে কিন্তু কোচিং করো, সিলেকশন কমিটিতে আসো, নো প্রবলেমস। কিন্তু যখনই আপনি অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকতে যাবেন, যখন একটা পথ করা তো দূরের কথা, আমি ক্যাপ্টেনদের একটা মিটিং ছিল বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে, সেখানেও ওনাকে বলেছি যে আসলে আপনি যেহেতু চান যে বাংলাদেশের মানুষ আপনাকে অনেকদিন স্মরণ করুক বা ক্রিকেট প্লেয়াররা আপনাকে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে মনে রাখুক, আপনি শুধু একটা কাজ করে দিয়ে যান যে ক্রিকেটাররা যেন বোর্ডে ঢুকতে পারে, এই রাস্তাটা আপনি করেন, তাহলে দেখবেন আসলে আপনি ক্রিকেটারদের মনে সবসময় থাকবেন। কিন্তু এই কাজগুলি তো আসলে বোর্ড প্রেসিডেন্টকে আমরা এজিএম এ দেখেছি হেল্পলেস। উনি আমাদের সঙ্গে বসেছেন, আমাদের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে বসেছেন। উনি আমাদেরকে যখন প্রস্তাবটা প্রথম আসছিল তখন উনি আমাদেরকে কিন্তু আশ্বস্ত করেছিলেন যে না, আমি এটার জন্য ফাইট করব, আমি চাই ক্রিকেটাররা এটা কমাতো প্রশ্নই ওঠে না, আরো বাড়ানোর চেষ্টা করব। বাট উনি কিন্তু অন্যদের প্রেসারে হেল্পলেস। আর যেই পরিবেশটা হয় আসলে এজিএম এ, ওখানে কথা বলা বা প্রোটেস্ট করা, ক্রিকেট উনি একা থাকেন, আমাদের কাউন্সিলররা থাকে, বাট ওই প্রেসারের ভিতরে হেল্পলেস। কিন্তু আমার মনে হয় যে আমি যেটা বললাম যে আসলে আমাদের অপমান করার জন্য এই কাজটা করা হয়েছে বেসিক্যালি। আর ওনারা বলেন যে ওনার রিয়াকশনে, উনি যে কনভেনার টুটুল সাহেব, উনি যখন বললেন যে ওনার রিয়াকশনে কেন করা হয়েছে, উনি কারণ হিসাবে বললেন যে ক্রিকেটারদের, এটা আমার কাছে অযৌক্তিক, ক্রিকেটারদের দিয়ে কাজ হয় না। সেকেন্ড, তারপরে এই কথাগুলি বলার পরে আসলে জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে আসলে কেন করা হয়েছে। কারণ ক্রিকেটার দিয়ে কাজ হয় না, আপনি তাহলে ক্রিকেটারদের কোচ বানিয়ে রাখেন কেন বোর্ডে? আপনি কেন সিলেকশন কমিটি আপনি 3 জন ফর্মার ক্যাপ্টেন দিয়ে করেছেন? ওইটাও তো আপনারা পারেন করতে, ওইটা কেন করেন না? কিন্তু ক্রিকেটারদের দিয়ে কাজ হয় যেসব জায়গায়, এইখানেও হয়, কিন্তু এখানে ওনারা ঢুকতে দিবেন না, ওনাদের সমস্যা। ক্রিকেট প্লেয়াররা যদি আসে, অ্যাডমিনিস্ট্রেশনটা, লিপু ভাই যেভাবে বললেন যে কোনো এরিয়া ধরেন, অবশ্যই কিছু সংগঠক আছেন যারা কাজ করতে পারবেন, কিন্তু তাদের সঙ্গেও কিন্তু ক্রিকেটারদের সংশ্লিষ্টতা দরকার, স্পেশালি টেকনিক্যাল ইস্যুস। আপনি যদি গ্রাউন্ডসে যান, ডিরেক্টলি আপনার ক্রিকেট প্লেয়ার বা ফর্মার প্লেয়ার দরকার হবে। আপনি যদি ক্রিকেট অপারেশনসে যান, এখানে দরকার হবে। ডেভেলপমেন্টে কোনো কোয়েশ্চেন নাই যে যেখানে আপনি ক্রিকেটার ছাড়া ইউ ক্যান রান ইট। তো এই জায়গাগুলিতেও যদি আপনার সমস্যা থাকে, তাহলে এটা ক্লিয়ার যে ওনাদের সমস্যা ক্রিকেট প্লেয়ার গেলে পরে কি সমস্যা, এটা উই অল নো। আরেকটা বিষয় আমি আপনাদের দুজনের কাছে জানতে চাই, যে কাউন্সিলর যারা আসছেন বিভিন্ন 3টে ক্যাটাগরির কথা বলেছেন, প্লেয়ারদের প্রসঙ্গটা বাদ দিলাম, ক্লাবের প্রসঙ্গটা বাদ দিই, সিংহভাগ যেখান থেকে আসেন তাদের কোয়ালিটিটা কি, বা তারা কি এখানে ওই জাতীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের প্রশ্ন আসবে, সেখানে আপনি দেখেন একটা লোক
যে নিজের ডিস্ট্রিক্টে ক্রিকেট লিগ করতে পারে না, নিজের ডিস্ট্রিক্টে একটা মিনিমাম লেভেলের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের স্ট্যান্ডার্ড আমরা জানি কি ধরনের টিম নিয়ে আসে এক একটা জেলা, ওইসব জেলায় খেলা হয় না। সবাই তাকিয়ে থাকে ওই বোর্ডের থেকে ডোনেশন যাবে কবে, ওই 5 লাখ টাকা না কত টাকার একটা 1 লাখ টাকার একটা খরচ যায়, ওইটার উপর দিয়ে যা কিছু একটা চালিয়ে দেওয়ার। ওনাদের ক্যাটাগরিতে বলা হয়েছে যে নিয়মিত নিয়মিত, কিন্তু ক্লিয়ার কোনো শব্দ না যে ক্রিকেট লিগ করতে হবে ডিস্ট্রিক্টে বোর্ডে আসতে হলে। তো যারা নিজের ডিস্ট্রিক্ট রান করতে পারে না, তারা আপনি একটা পাথ করে দিয়েছেন যে এই রাস্তা দিয়ে তারা সুযোগে সুযোগে এসে ক্রিকেট বোর্ডের মতো সর্বোচ্চ পর্যায়টা রান করে ডিরেক্টর হিসাবে। আপনাদের আমি অবশ্যই বলি যে 64টা জেলার রিপ্রেজেন্টেটিভ দরকার আছে, তাদেরকে আমরা ইউজ করব অবশ্যই, কারণ তারা ওইখানে যদি ক্রিকেট রান না করে, তারা প্লেয়ার, আমরা মাঝে মাঝেই মাশরাফি যেভাবে আসছে আউট অফ নোওয়্যার, তো ডিস্ট্রিক্টের খেলা হলে পরে ওইখান থেকে আমরা ট্যালেন্ট সার্চ করতে পারবো। কিন্তু এই সর্বোচ্চ পর্যায়টা রান করার জন্য তাদের এই রাস্তাটা করে দেওয়াটা আমার কাছে আবার ওনাদের মতো মনে হয় যে এটা আবার অযৌক্তিক। কাজেই অবশ্যই ক্যাটাগরি থাকা উচিত, ডিস্ট্রিক্ট থেকে আসবে, কিন্তু ওইখানেও তো পারফরমেন্সের একটা লেভেল থাকা উচিত যে কোন ডিস্ট্রিক্টের ডিএসএ কিভাবে কাজ করছে ক্রিকেটের জন্য, তাদেরকে আমরা প্রমোট করব। সব ডিস্ট্রিক্টের স্ট্যান্ডার্ড তো এক না, কিন্তু এই বেলায় বোর্ডে ঢোকার বেলায় তাদের ক্যাটাগরিটা একদম লেভেল। গাজী আশরাফ হোসেন। আমি দুটোর সঙ্গে কয়েকটা জিনিস একটু সাপ্লিমেন্ট করতে চাই। একটা হচ্ছে যে সবার মনে কি আমাদের মনে প্রশ্ন আমি এসছে যে এই প্রশ্নটা আপনার উত্তরটাও শুনবেন। আমাদের ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ সংস্থা যে জাতীয় ক্রীড়া সংস্থা, সেখানকার গঠনতন্ত্রের মধ্যে তারও তো একটা প্রভাব এখানে পড়ে। অফকোর্স আপনি খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু রেজ করেছেন, আমি যাবো সেটাই। তার আগে আমি যেহেতু দুটো যেখানে ছেড়ে এসেছি সেখান থেকে একটা কারণ বলি। আমার মতো কিন্তু দেশের সব মানুষের একটা প্রশ্ন যে হঠাৎ করে ক্রিকেটদের কেন এটা বিলুপ্ত করে দেওয়া হলো, যেটা নাকি 2003 থেকে ছিল। এবছর একটা নতুন জিনিস সংযোজিত হয়েছে, আপনি যদি লক্ষ্য করেন যে এবার প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবে। ইতিপূর্বে কিন্তু সরকার কর্তৃক মনোনীত ছিল। এখন আপনি দেখেন যে আমাদের ক্যাটাগরি 3-তে 16টা ভোট কিন্তু ক্রিকেটারদের কমে গেছে, এবং ক্রিকেটাররা কিন্তু ডেফিনেটলি তাদের প্রেসিডেন্ট নির্বাচনে কখনোই ভুল করবে না, তারা যোগ্য প্রার্থীকেই বেছে নেবে। তো এক্ষেত্রে নির্বাচনের পক্ষেই, কিন্তু 16টা ভোট কিন্তু কমে গেল, 16টা বেস্ট পসিবল ভোট কমে গেল, যে নাকি যাদেরকে নাকি কখনোই টলানো যাবে না তাদের আকাঙ্ক্ষিত লক্ষ্যের থেকে, এটা কমে গেছে। এটা অনেকেই মনে করে যে এটা একটা খারাপ ইন্টেনশন আছে এখানে। দ্বিতীয়ত এই কারণে মনে হয় যখন আপনি শিক্ষা বোর্ডগুলোকে, পাবলিক ইউনিভার্সিটিগুলোকে বিকেন্দ্রীকরণের কারণে তাদেরকে রাখছেন রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনে তাদের সদস্য পদ দিয়ে, তাদের কিন্তু আর খুব একটা প্রয়োজন ছিল না এখানে রাখার জন্য। তাদেরকে কিন্তু রেখে দেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট নির্বাচনে তারা সরাসরি ভোট দেবে। এটা কিন্তু এই জায়গায় কিন্তু তারা কে সরকারি কর্মচারী, শিক্ষা বোর্ডের কে কোথায় কি ব্যাকগ্রাউন্ড, নোবডি নোস। সিলেকশন কোনো প্রক্রিয়াই নেই। ইভেন তাদেরকে রাখা হয়েছে, গত কয়েক বছরে কোনো খেলাও হয়নি। আমি তাদেরকে না রাখার পক্ষপাতী না, তারা রিজিওনাল ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। এই একটা জায়গা বললাম যে খুব স্পর্শকাতর, যে কারণে আমরা সন্দিহান যে এটা একটা উদ্দেশ্য মোটেই ভালো ছিল না। আর আপনি যখন বললেন আরেকটি উদ্দেশ্য, আরেকটি কথা আমি বলি, আমাদের 14.2.1 উপনুচ্ছেদে 6তে দেখা যাবে যে সভাপতির কাছে একটা, প্রেসিডেন্টের কাছে একটা ক্ষমতা ছিল যে তিনি 5 জন উপদেষ্টা নিয়োগ করতে পারবেন দেশের প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটার অথবা প্রখ্যাত সংগঠক এর মধ্যে থেকে। তার মানে উনি প্রয়োজন বোধ করলে কাউকে নিয়োগ করতে পারতেন, সেটিও বিলুপ্ত করা হয়েছে। ক্রিকেটের প্রখ্যাত কেউ, দেশের প্রখ্যাত কেউ, তাকেও সভাপতি নিয়োগ করতে পারবেন। হোয়াট ডাজ ইট মিন? এটা কি অর্থ বহন করে? আমার মনে হয়, আমার বোধগম্য না। যারা এটা করেছেন তারাই বোধহয় এটা সঠিক ব্যাখ্যা দিতে পারবেন যে এটা কি করতে চাচ্ছেন। আর এখন আসেন আপনার জাতীয়, আমাদের এনএসির গঠনতন্ত্রের কথা। এনএসির আন্ডারে কিন্তু 40টা ফেডারেশন, তার মধ্যে ক্রিকেট একটি, এবং এনএসির গঠনতন্ত্র অনুযায়ী 2000 সালে যেটা অনুমোদিত, সেই অনুযায়ী কিন্তু জেলাগুলোর গঠনতন্ত্র পরিচালিত হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে বলা হয়েছে যে জেলাগুলোর 6টা মেইন ইভেন্ট, ফুটবল, ক্রিকেট, হকি, হ্যান্ডবল, ভলিবল এবং আরেকটা কাবাডি, এই 6টা দল নিয়ে তাদের লিগ চলবে। সেখানে কোন দল যদি 3টা
কোনো ক্লাব যদি 3টা ইভেন্টে খেলে দে উইল গেট টু কাউন্সিলর, বাকিরা একটা খেললো একটা করে পাবে, খুব শিথিল। তারপরে বলা হয়েছে কি যদি তোমার ওখানে 2 বছর কোনো খেলা নাও হয়, ধরেন দেখেন 2 বছর কোনো খেলা না হয়, তাহলেও 2 বছর আগে তুমি খেলেছিলে সেই হিসাবে তুমি প্রতিনিধি দিতে পারবে। তার মানে সাধারণ কাউন্সিল গঠনের প্রক্রিয়া কতখানি দুর্বল এবং ভঙ্গুর। তবে উল্লেখযোগ্য দিক হলো সেখানেও বলা আছে যে সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা ক্রমে জেলা প্রশাসক কর্তৃক মনোনীত ওই জেলার 2 জন বিশিষ্ট ক্রীড়াবিদ 3 বছর সেই জেলার পক্ষে অংশগ্রহণ করেছে, হি ক্যান বি অলসো কাউন্সিলর অফ দ্যাট ডিস্ট্রিক্ট। তার মানে কি এটা 100% সাংঘর্ষিক হয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ডের সঙ্গে। জেলাতে আপনি যে গঠনতন্ত্রের উপরে আপনি দাঁড়িয়ে আছেন, যারা আজকের এই গঠনতন্ত্র সংশোধনীর রচয়িতা যেখান থেকে তারা এসছেন, সেখানে বলা হচ্ছে এনএসসি কর্তৃক যে সেখানে ক্রীড়াবিদ নেওয়া যেতে পারে সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপ করে। এখানে বোর্ড প্রেসিডেন্ট ক্লাবের সঙ্গে আলোচনা করে 15 জন নির্বাচিত করতে পারতেন, সেটিকে তাদের মনে হচ্ছে যে নো, ইট ইজ নট রাইট। যারা প্রাক্তন ক্যাপ্টেন, যারা ন্যাশনাল টিমে খেলে আসছেন, তাদের একটা আইডেন্টিটি আছে, তারা জনচক্ষুর সম্মুখে এটা খেলেছেন এবং একটা মিনিমাম স্ট্যান্ডার্ড তাদের আছে। কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা পরিষ্কার করা নেই। তারপরও এখানে রিকগনাইজ করা হয়েছে, এখানে অফিসিয়ালদের রিকগনাইজ করা হচ্ছে। আপনি যদি দেখেন এটার স্ট্যান্ডার্ড কিছু আমি জিনিস আমি রিড আউট করি পাঠকদের যারা শুনছেন, এখানে কারা কাউন্সিলর হতে পারে। একটা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা অ্যাডজুটেন্ট, জেলা ক্রীড়া অফিসার, জেলা শিক্ষা অফিসার, জেলা সদরের পৌরসভার চেয়ারম্যান, জেলা চেম্বার অফ কমার্সের সভাপতির প্রতিনিধি একজন, এককালীন 1 লক্ষ টাকা দান করেছেন এরকম কোন লোক, কোন সময় 5 লক্ষ টাকার জমি দান করেছেন সেরকম কোন লোকও হতে পারেন, অধ্যক্ষ মেডিকেল কলেজ প্রযোজ্য ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক মনোনীত একজন সরকারি ডাক্তার। তো এটা হয়ে যাচ্ছে আপনার সাধারণ কাউন্সিল। তারপর সেটার উপর বেস করে হয়ে যাচ্ছে কার্যকরী পরিষদ, যেখান থেকে ক্রিকেট বোর্ডের যে কোনো একজন কাউন্সিলর আসতে পারেন। এবং সেখানে কার্যকরী পরিষদও দেখা যাচ্ছে যে 16 জন সদস্য, তার মধ্যে 2 জন সদস্য মহিলাদের জন্য সংরক্ষণ করা আছে এবং উপজেলা সেক্রেটারি হিসাবে 2 জনের পোস্ট সংরক্ষণ করা আছে। সো দ্যাট সংরক্ষণের ব্যবস্থা কিন্তু এনএসসির গঠনতন্ত্র এখানে আছে। আর যদি বিভাগের দিকে তাকান, সেখানে বলা হচ্ছে যে এনএসসি কর্তৃক মনোনীত 7 জন ইন্টারন্যাশনাল খেলোয়াড়, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় এবং সংগঠক বিভাগীয় ক্রীড়া সংস্থা সাধারণ পরিষদে আসতে পারবে। সো যারা এটা রচনা করেছেন তারা নিশ্চয়ই অনেক কিছু চিন্তা ভাবনা করে হয়তো করেছেন। একটা কথা, যারা এই কাজগুলোর সঙ্গে বা যাদের এই প্রস্তাবনা, তারা বলছেন যে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডে খেলোয়াড়দের সম্পৃক্ততা নেই। একটি কথা বলেন, উদাহরণ হিসেবে যে একটি কথা মাঝে মধ্যে বলেন যে বা ভারতীয় প্রাক্তন খেলোয়াড়রা তারা বিভিন্ন আঞ্চলিক সংস্থা বা ক্রিকেট বোর্ডে, আপনি যদি রাজ্য পর্যায়ে অনিল কুম্বলের কথা বলেন, আজহারউদ্দিনের কথা বলেন, যে তারা তো বিভিন্ন অঞ্চল ভিত্তিক ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট। বলবো দুটো শেষ করুক। এইখানে আসলে ইন্টেনশনটা মেইন জিনিস, আর যেই দেশের কালচার এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি শ্রীলঙ্কার দিকে তাকান, শ্রীলঙ্কায় আপনার বোর্ডে আসতে হলে ইউ হ্যাভ টু বি এ ফার্স্ট ক্লাস প্লেয়ার বা ডিভিশন এ। অস্ট্রেলিয়ায় দেখেন যে কোনো সিনিয়র প্লেয়ার, লেটেস্ট আপনার এক্সাম্পল যেমন ম্যাথিউ হেডেনের কথা ধরেন, ও রিটায়ার করার সঙ্গে সঙ্গে ওর স্টেট বোর্ড ওকে প্রথমে ইনভলভ করেছে ওর স্টেটে, দেন স্ট্রেট আপনার সেন্ট্রাল বোর্ডে ওকে ওর স্টেট রিপ্রেজেন্টেটিভ করে দিয়েছেন। তো এই জিনিসগুলি কিন্তু আসলে মেন্টালিটির ব্যাপার। ওরা কিন্তু সাথে সাথে লুফে নিচ্ছে আর আমরা বের করে দিচ্ছি। আপনি ক্রিকেট বোর্ডের যেই যারা গঠনতন্ত্রটা সংশোধনের জন্য প্রস্তাব দিয়েছেন, আমরা এখনো হোপফুল যে এনএসসি এটা চিন্তা করবে, কারণ এখনো অ্যাপ্রুভাল হয়নি। এবং প্রধানমন্ত্রী এটি জেনেছেন। প্রধানমন্ত্রী আসলে উনি ওনার নলেজে গিয়েছেন। প্রধানমন্ত্রীর কথা যখন তুললেন তখন আমি আরেকটা কথা বলি, এই যে আজকে কিছুদিন আগে আমি রিজাইন করলাম সিলেকশন কমিটি থেকে, কিছুদিন আগে আকরাম ভাই করলো, তো এইভাবে কতজনের রিটায়ারমেন্ট বা রেজিগনেশন উনি ঠেকাবেন ডেকে ডেকে। কিন্তু এই কারণগুলি তো এখন আসলে উদ্ঘাটনের সময় হয়ে গেছে, কেন এগুলি হচ্ছে, কেন আমরা একজনের পর একজন রিজাইন করছি। এই জিনিসগুলি যদি যাদের কারণে রিজাইন করছি তারা যদি একবার রিজাইন করতেন তাহলে মনে হয় সমস্যাটা চলে যেত। তো ক্রিকেটারদের ইনভলভমেন্ট আসলে পৃথিবীর কোনো দেশে এটা নাই। তো যখন আপনারা গঠনতন্ত্রে আমাদেরকে নিয়েছিলেন 2003 থেকে 2008-এ যখন বাড়লো, তখনও তো কোনো দেশে এই সিস্টেমটা ছিল না যে 15 জন ক্রিকেটার কাউন্সিলর হিসাবে আসবে। তখন আপনি নিলেন, এখন কি এমন হয়ে গেল যে এই 15 জনকে বাদ দিতে হবে?
আর বাংলাদেশে যেমন কোনো দেশে সিস্টেম নাই যে 15 জন কাউন্সিলর হবে ক্রিকেট প্লেয়ার হিসাবে, আমারও জানা নাই কোনো দেশের ক্রিকেট রান বাই এ ফুটবলার। উনিই বলছেন যে ক্রিকেটার দিয়ে কাজ হচ্ছে না। তো কাজ একই কথা যে অযৌক্তিক, কাজ হচ্ছে না ওদের, আমার কাছে পৃথিবীর কোনো দেশে নাই। তো পৃথিবীর কোনো দেশে তো আপনার এরকমও নাই যে ফুটবলার দিয়ে ক্রিকেট চলছে। আর টোটালি ইনটেনশনাল। আর লিবু ভাই যেটা বললো, ওই 16টা ভোট আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা ক্রিকেট খেলেছি, এই 16 জন ক্রিকেটার, ক্রিকেট কাউন্সিলর প্লাস আমাদের অ্যাসোসিয়েশন হলে আমরা তো আসলে, ফেডারেশনকে তো বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, একই সাথে এটাও বাদ দেওয়া হয়েছে। আর ওই যে আমরা সামনে ইলেকশনটা হবে, বোর্ড প্রেসিডেন্ট সরাসরি ভোটে নির্বাচিত হবেন, এই 16টা ভোট তো আসলে নড়াচড়া টাফ। কারণ অন্যান্য সময়ে বিভিন্ন আপনি বলেন যেভাবে ভোটের ইয়েটা হয়, যেভাবে ম্যানেজ করা যায়, তো ক্রিকেট প্লেয়ারদেরকে আসলে ওইভাবে তো ম্যানেজ করতে পারবেন না। তো এইখানে একটা বড় রোল আছে সামনের ইলেকশনটার। লিপু, এখানে আমি একটা জিনিস বলতে চাই, দুর্যোগ যেখান থেকে শেষ করলো, এটা যেমন হয়তো সত্য যে কোনো জায়গায় আলাদাভাবে কাউন্সিলর করা হয় না ক্রিকেট প্লেয়ারদের। শ্রীলঙ্কার দিকে যদি আমরা তাকাই, জাস্ট কিছুদিন আগে এখানে নির্বাচন হয়েছে, সেখানে মিনিমাম কোয়ালিফিকেশন ওয়াজ সেই খেলোয়াড়কে, মানে কোষাধ্যক্ষ বাদ দিয়ে সেই কাউন্সিলরকে, প্রতিনিধিকে মিনিমাম একটা ফার্স্ট ক্লাস ম্যাচ ক্রিকেট খেলতে হবে। আমাদের এখানে যেমন ক্লাবের থেকে বা কোনো জেলার থেকে আপনার কোনো ক্রিকেট প্লেয়ার আসতে পারবে কিনা নিশ্চয়তা নেই, অফিসিয়ালস এর নিশ্চয়তা আছে। কিন্তু এবার শ্রীলঙ্কার কনস্টিটিউশন থেকে যদি তাকায়, যেহেতু তুলনা করতেই বলা হয়েছে, তাহলে যে দুজন কনস্টিটিউশন রচনা করেছেন, সংশোধন করেছেন, তাদেরকে যদি ক্রিকেট বোর্ডের জন্য ইলেকশনের জন্য আসতে হয়, তাহলে যদি তারা শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করতেন, শ্রীলঙ্কার মাননীয় মন্ত্রীর পারমিশন নিয়ে তারপরে তাদের আসতে হতো। কারণ শ্রীলঙ্কাতে যে নতুন নিয়মটি হয়েছে, সেই নিয়মে বলা হয়েছে যে হি হ্যাজ টু বি ক্রিকেটার। ক্রিকেটের বাইরে যদি ভালো সংগঠক থাকে তারা অবশ্যই ওয়েলকাম, বাট তাদেরকে মন্ত্রীর থেকে অনুমোদন নিয়ে আসতে হবে। জাস্ট ইজ রিভার্স। আমাদেরকে তো নিয়ম করে চাওয়া হয়েছে, আমরা এই নিয়মটি প্রস্তাবনা করলাম। শ্রীলঙ্কা আমাদের থেকে অ্যাজ এ ক্রিকেটিং নেশন, তাদের পারফরমেন্স আমাদের থেকে ভালো, টেস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছে, সো দ্যাট which one we should follow। 16 কোটি লোকের সামনে আমরা রোল মডেল হিসেবে যদি আমরা শ্রীলঙ্কাকে ধরি, ওয়েল, আমরা যদি অস্ট্রেলিয়ার দিকে তাকাই, হ্যাঁ, অস্ট্রেলিয়াতে তো মাত্র 14 সদস্যের বোর্ড চলে, পরিচালক মিলে 14 জন, প্রেসিডেন্ট মিলে 14 জন, বাংলাদেশে আমরা 25 জন। আমরা তাহলে লেটস গো টু 14 জনে। তাহলে আপনি শুধু একটা এলিমেন্টে প্লেয়ারদেরকে ধরবেন, ভাই দুনিয়া কোথা তো অস্ট্রেলিয়াকে ফলো করেন, আপনি সবসময় বলবেন আমরা অস্ট্রেলিয়াকে ফলো করি। আমাদের প্লেয়ার্স অ্যাসোসিয়েশনকে যে বের করা হলো, অস্ট্রেলিয়া কিন্তু প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের অফিস অস্ট্রেলিয়ান ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসের ভিতরে, ওরা একই সঙ্গে কাজ করে। ওরা প্লেয়ারদের সেন্ট্রাল কন্ট্রাক্ট সাইন করে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাথে, নট উইথ দ্য প্লেয়ার ইন্ডিভিজুয়ালের সঙ্গে। আপনি দেখেন সিলেক্টরদেরকে এখন ট্যুরে যেতে দেওয়া হয় না, অনেক খরচ হয়ে যায়, এটা আনইউজুয়াল। যদি দেশে খেলা হয় মাঠে খেলা দেখবে, আর বিদেশে খেলা হলে টিভিতে খেলা দেখবে সিলেক্টররা। আবার একই সঙ্গে আপনি একটা ক্রিকেট টিমের ট্যুরে আপনি পাঠাচ্ছেন 2 জন করে বোর্ড ডিরেক্টর অবজারভার হিসাবে। উনি কি অবজার্ভ করবেন? উনি আর যেইভাবে অবজার্ভ করে, ট্যুর শুরু হওয়ার পরে গেলেন 3 দিন ফ্লাইট, আসার সময় দেখালেন 3 দিন, মাঝখানে আপনি 10 দিনের ডেইলি অ্যালাউন্স নিয়ে গেলেন $500 a ডে। তো এই $500 a day না, এত না, কাছাকাছি লজিং নিয়ে কাছাকাছি। তো এই জিনিসগুলি, একটা সিলেক্টর যেখানে সরাসরি টিমের সঙ্গে সম্পৃক্ত, তাদের এখন ট্যুর বন্ধ হয়ে যাচ্ছে, তারা টিমের সঙ্গে ট্রাভেল করতে পারছে না, ওইখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে অবজার্ভ করা যাচ্ছে না। আর সবসময় বলা হয় ইনডিসিপ্লিন, কমিটমেন্ট, এইগুলি তো আসলে একটা গদবাঁধা রিপোর্ট দেওয়ার কথা। আপনার গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ এর চেয়ারম্যান সাহেব সেই ডারউইন থেকে শুরু করে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, কোথায় উনি যান না, উনি ওই দেশের ফ্যাসিলিটিস দেখতে, ওই দেশের উইকেটস দেখতে যান, গ্রাউন্ডস দেখতে যান। তার কি ফিডব্যাক আমরা এত বছরে আসছে ক্রিকেট বোর্ডে? উনি গিয়ে কোন দেশের মতো একটা উইকেট আমাদেরকে ওই দেশে যাওয়ার আগে, ট্যুরে যাওয়ার আগে, যে ওই টাইপের উইকেটে প্র্যাকটিস করতে পারলো আমার টিম, এই ধরনের কোনো কিছু তো এখন পর্যন্ত আমরা দেখলাম না। কিন্তু ওনাদের ট্যুরগুলি কিন্তু ঠিকই হচ্ছে কোনো না কোনো ভাবে, অথচ ন্যাশনাল টিমের সিলেক্টররা টিমের সঙ্গে ট্যুর করতে পারবেন না, খরচ, কৃচ্ছতা সাধন। অনেক মানে
এখানে আরেকটা ইস্যু ছিল অস্ট্রেলিয়ান স্ট্রাকচার, যেটা বললাম আমি। হ্যাঁ, এটা কাভার্ড। তো লিভাই, আমি যেতে চাচ্ছি প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে, যেটা আমি ছিলাম, যে জেলা ক্রীড়া সংস্থার থেকে কারা কাউন্সিলর হতে পারবে। আমি সাধারণ পরিষদের কথা বলেছি। তো সেখান থেকে কিন্তু একজন নির্বাচিত হবেন। অনেক সময় আমরা শুনি যে ডিসি সাহেব যাকে পছন্দ করেন তাকে নির্বাচন করেন। অনেক সময় শুনি যে জেলা ক্রীড়া সংস্থা তাদের কার্যকরী পরিষদে আলোচনার মাধ্যমে কাউকে নির্বাচন করে পাঠান। তার কোয়ালিফিকেশন কি? এখানে যোগ্যতার ব্যাপারে লেখা হয়েছে যে যদি কেউ 3 বছর ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তিনি একজন কাউন্সিলর হয়ে ক্রিকেট বোর্ডে আসতে পারেন। তো তার মানে কি 2000 সালে যদি আমরা ধরি টেস্ট প্লেইং নেশন হয়েছে, যিনি 2009 থেকে শুরু করেছেন ক্রিকেট মাঠে আসা যাওয়া, তিনি 2012-তে এসে ক্রিকেট বোর্ডের ইলেকশন করতে পারেন। ইলেকশন করে উনি কি হতে পারেন? যারা পলিসি মেক করে ক্রিকেট বোর্ডে এসে ডাইরেক্টর হয়, উনি ডাইরেক্টর হয়ে যেতে পারেন। সামহাউ হি ক্যান ম্যানেজ দ্য কোরাম, ইভেন হি ক্যান বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে, যে মিনিমাম কোয়ালিফিকেশন ফর এ কাউন্সিলর যেটা নির্ধারণ করা হয়েছে, এটা অ্যাবসলিউটলি রাবিশ স্পেশালি ফর এ জেলা থেকে যাদের আসার কথা আছে। সেখানে ডেফিনেটলি আমাদেরকে একটা বেঞ্চমার্ক দিতেই হবে, এটা একটা। সেকেন্ডলি, আমরা বলি যে জেলার কাজটা কি, জেলার কারা আসতে পারবে জেলা বিভাগ থেকে? বলা হচ্ছে যে বিসিবি কর্তৃক আয়োজিত আন্তঃজেলা ক্রিকেট, বয়স ভিত্তিক ক্রিকেটে যারা নিয়মিতভাবে অংশগ্রহণ করবে তারা আসতে পারবে, কিংবা জাতীয় ক্রিকেট, যেটা আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট বিভাগের জন্য। তো আমার মতে আপনি আন্তঃজেলা ক্রিকেটে কখন খেলবেন? যখন আপনি নিজের জেলার মধ্যে ক্রিকেট খেলার আয়োজন করেছেন, সেখান থেকে বাছাই করে আপনার দলটিকে নিয়ে আন্তঃজেলা আসবেন। দ্যাট মিনস ইয়োর প্রি কোয়ালিফিকেশন ইজ ইউ হ্যাভ টু কন্ডাক্ট এ লিগ অ্যামং উইথ ইয়োর ক্লাবস ইনটু ইয়োর ডিস্ট্রিক্ট। আপনার ডিস্ট্রিক্টের নিজেদের ক্লাবদের মধ্যে করে প্রতি বছর এটা আপনাদের করতে হবে। সেখানে প্রতি বছর অংশগ্রহণের পরিবর্তে এটাকে কেটে সংযোজিত হয়েছে নিয়মিত অংশগ্রহণ। সো কার জন্য? এটা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা কথা বলছি। আপনার কাছে কলম গেলে কি আপনি আপনার নিজের মতো করে এটাকে লিখে ফেলবেন, যেখানে 16 কোটি লোক হাসি, কান্না, দুঃখ, আনন্দ সব এই ক্রিকেটকে ঘিরে। তো এই সমস্ত জিনিস, এর অনেক কিছু আছে যেগুলো আমাদের সংশোধন করতে হবে, আরো সুনিপুণ ভাবে দেখতে হবে, দেখে এটাকে ঠিক করতে হবে। যেভাবে এটা করা আছে, এটা করে একটা বিশেষ গোষ্ঠীর পারপাস সার্ভ করার জন্য করা আছে, এটাকে পিছিয়ে আরো সময় দিতে হবে এবং আরো পুনর্বিন্যাস করতে হবে। সরকারের দায়িত্ব আছে, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বিশ্বাস যে আরো অনেক ক্রীড়া সাংবাদিক আছে, ক্রিকেট প্রেমী আরো অনেক লোকজন আছে যারা এখানে ইনপুট করতে পারবে, বিশিষ্ট সংগঠক আছে। আমাদের মূল বক্তব্য হচ্ছে আমরা কিন্তু সংগঠকের বিপক্ষে না, সংগঠক ক্রিকেটের সব একসঙ্গে চলতে হবে। আমরা একসময় ক্রিকেট খেলেছি গ্রামে গঞ্জে গিয়ে, ডিস্ট্রিক্টে গিয়ে, আমরা প্রাণ খোলা সংগঠক পেয়েছি। আমরা চাই যে প্রকৃত সংগঠক এখানে আসুক। কিন্তু একটা কথা আমি বলি, এজিএম এর সময় আমি বলেছিলাম যে যখন আপনারা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনই করছেন, তো সেখানে এটা আমরা অ্যাপ্রুভ করেছি, আমাদের আকাঙ্ক্ষা ছিল একটা বিকেন্দ্রীকরণ। সেখানে প্রতিটি জেলার থেকে 2 জন করে কাউন্সিলর আসবে। এই 2 জন কাউন্সিলরের মধ্যে একজন মিনিমাম সেই জেলার ক্রিকেট পরিচালনার দায়িত্বে আছেন এমন কাউকে অবশ্যই কাউন্সিলরে আসতে হবে। সেই জিনিসটা সংযোজন করার জন্য গঠনতন্ত্রের একটা লাইনের মধ্যে। আশ্চর্য, কেউ মানলই না, সেটা বলে না ডিস্ট্রিক্ট আমরা যাকে ভালো মনে করি আমরা তাকে করবো। আপনি ফুটবল, হকি, ক্রিকেট, হ্যান্ডবল, কাবাডি সবই করেন। সো ক্রিকেট ইজ এ স্পেশালাইজ একটা কাজ। আপনার মাথা হলে, জিল্লুর ভাই মাথার সমস্যা হলে আপনি নিউরোলজিস্টের কাছে যাবেন, আপনি অর্থোপেডিক ডক্টরের কাছে যাবেন না। সো উই ডোন্ট ওয়ান্ট জ্যাক অফ অল ট্রেড, উই ওয়ান্ট সামওয়ান স্পেশালাইজ, যে এই ক্রিকেটের সংগঠক, ক্রিকেট সংগঠক শুড কাম। কিন্তু সেই দরজাটি যদি আপনি রুদ্ধ করে রাখেন এই কলমের খোঁচা দিয়ে, এটা তো হতে দিতে পারি না, আমরা কেউই পারে না। বাংলাদেশের কোনো ক্রিকেট প্রেমী, ক্রিকেট ভক্ত কোনো লোক এটাকে হতে দিতে পারে না। এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং আরেকটি বিষয় যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যে আপনি ডিস্ট্রিক্ট এবং বিভাগ থেকে আঞ্চলিক ক্রিকেট সংস্থা যেটা, তার বাইরে আমি কথা বলছি। আমি বলছি যে আমাদের যে 24 জন পরিচালক, তার মধ্যে জেলা থেকে আসছেন 10 জন, জেলা এবং বিভাগ থেকে। আপনি দেখেন রাজশাহী থেকে যিনি নির্বাচিত হবেন, তাকে কিন্তু চিটাগং, বরিশালের কাউন্সিলররা ভোট দিচ্ছে। তারা হয়তো তাকে চেনে না, তার এফিসিয়েন্সি সম্বন্ধে তারা জানে না। তো এক্ষেত্রে অস্ট্রেলিয়া থেকে যদি তাকে আমরা, কি হয়, সে ওই প্রদেশের কাউন্সিলররা সেখানে তাদের আঞ্চলিক কমিটিকে তারা নির্বাচন করবেন। সেই আঞ্চলিক কমিটির থেকে একজন এসে প্রতিনিধিত্ব করবে মূল ক্রিকেট বোর্ডে, এবং এটাই হওয়া উচিত।
সো রাজশাহী থেকে রাজশাহীর প্রতিনিধি আসবে ক্রিকেট বোর্ডের, রংপুর থেকে রংপুরের, সিলেট থেকে সিলেটের। দে নো হিম ভেরি ওয়েল হু ইজ দ্য বেস্ট পসিবল পারসন ফর হিম টু ওয়ার্ক ইনটু দ্য ক্রিকেট বোর্ড। এখন এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 10 জন নির্বাচিত হয়ে আসতেছে এই 70 জন সারা বাংলাদেশের কাউন্সিলরদের মধ্যে থেকে। উই সাম অফ দেম দে ডোন্ট নো ইচ আদার, বাট এখানে হয়তো কোনো একটি সংগঠন ম্যানিপুলেট দ্য হোল থিং টু গ্র্যাব দ্য কন্ট্রোল। উই ওয়ান্ট দেশের ক্রিকেটের উন্নয়ন। এখানে আমরা কিছু দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না। বোর্ড মিটিং যখন হবে খোলা মনে সবাই কথা বলবো, সঠিক জিনিসের যেন জয় হয়, সেখানে যেন আমরা কোন একটি ফোরাম। আপনি তো ভালোভাবেই জানেন যে এখানে ফোরাম নামে একটি সংগঠন আছে, তারা বাংলাদেশের ক্রীড়া জগতে কতখানি উন্নয়নে ভূমিকা রাখছে এই ব্যাপারে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। আমার মনে হয় যে আমরা সর্বোচ্চ মহলের নজর আকর্ষণ করছি, এই জিনিসটা ব্রেক থ্রু হওয়া উচিত। যে কোনো সংগঠনই হতে পারে, সেটা যদি ইতিবাচক ভাবে হয় সেটার জন্য উই আর অলওয়েজ ওয়েলকাম, বাট সেখানে যদি নেতিবাচক প্রভাব থাকে, সেটা যদি আমাদের ক্রিয়াঙ্গনকে পিছিয়ে নিয়ে যায়, প্রকৃত সংগঠকের যদি আসতে না পারে, সেই জিনিসগুলোর দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে। ইটস বিট হাই টাইম, উই আর টকিং অ্যাবাউট ডিজিটাল বাংলাদেশ, উই আর টকিং অ্যাবাউট মানে গ্লোবালাইজেশনের কথা বলা হয় সব জায়গায়। সো দ্যাট আমার বিশ্বাস যে সেরা খেলোয়াড়, সেরা সংগঠক, এই বাংলাদেশের সেরা যে খেলাটি আছে সেখানে তাদের জায়গা করে নেবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং এর জন্য যা যা করণীয় আমার বিশ্বাস যে সরকাররা করবেন। এর যারা যারা এর প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে বিকেন্দ্রীকরণের জন্য জোন যেভাবে ভাগ করা হচ্ছে সেটি কি যথাযথ মনে হয় কিনা? যদি ডিভিশন, এখানে আমার একটা ব্যক্তিগত মতামত আছে, এখানে কিন্তু ডিভিশন ওয়াইজ প্ল্যান করে আমরা করেছি এবং ঢাকা মেট্রোকে নিয়ে 8টি করা হয়েছে। বাট আমাদের মতো একটা ছোট দেশে ডিভিশনের সংখ্যা বাড়তে পারে, যে কোনো সময় বাড়তে পারে, কারণ রাজনৈতিক বিভাগ। ভালো কথা বলেছেন, হয়তো 5 বছর পরে দেখা যাচ্ছে যে আরো 2টা কিংবা 3টা বিভাগ হয়ে যেতে পারে। তখন দেখা যাবে যে আমাদেরকে আরো ডিসেন্ট্রালাইজ করতে হচ্ছে, লোকবল বাড়াতে হচ্ছে। এটা আসলে আমার কাছে মনে হয় সেটা না করে যদি আমরা ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, সেন্ট্রাল এভাবে যদি একটা কিছু প্ল্যান করি, আমার মনে হয় এটা আলোচনার ব্যাপার আছে, আমার ব্যক্তিগত মতামত না, এটা হয়তো অনেক বেশি কার্যকরী হবে। ডিসেন্ট্রালাইজেশন তো ডেফিনেটলি লাগবে। আর অন্যান্য দেশের স্ট্রাকচার, আমরা এখন আসলে 10-12 বছর রয়ে গিয়েছে, পার হয়ে যাওয়ার পরে এক যুগ হয়ে যাচ্ছে যে আমরা টেস্ট প্লেইং নেশন, কিন্তু আমাদের স্ট্রাকচারটা কিন্তু এখনো অ্যাডমিনিস্ট্রেশনেও না, আমাদের ক্রিকেট ডেভেলপমেন্টেও না, আমরা জিনিসটা এখনো ওই জায়গায় ধারে কাছে পৌঁছতে পারিনি। আমরা যদি এখন বড়াই করি শুধু মিরপুর স্টেডিয়ামের পাশে ন্যাশনাল টিমের প্র্যাকটিস ফ্যাসিলিটিস নিয়ে, আমরা এখন বড়াই করি একাডেমির ওই গ্রামীণ ফোনের করে দেয়া সেই একাডেমি হাউসটা নিয়ে। কারণ এক সময় অনেকে বলছেন যে আমরা এখন 5 স্টার ফ্যাসিলিটিস অ্যাকোমোডেশন করেছি প্লেয়ারদের জন্য একাডেমি বিল্ডিং এ, কিন্তু 5 স্টার উইকেট বা 5 স্টার পিচেস আমরা দেখতে চাই আসলে। তো এখন এই ফ্যাসিলিটিস গুলি অ্যাটলিস্ট প্রত্যেকটা ডিভিশনে 2টা থাকা উচিত। এখনো আমরা ফাস্ট বোলিং এর এগেনস্টে স্ট্রাগল করি, কারণ স্কুল লেভেলে অন্যান্য দেশে হরহামেশা বোলিং মেশিনে বাচ্চারা প্র্যাকটিস করছে, এখানে শুধু আমাদের ন্যাশনাল টিমের জন্য আছে। আর ইনফ্রাস্ট্রাকচার তো আসলে অনেকটা সময় আমরা নষ্ট করে ফেলেছি অলরেডি। এখন যেই জায়গায় আমাদের থাকা উচিত ছিল ডিভিশন, কেন আমরা হয়তো এখন জেলা পর্যায়ের দিকে যেতে পারতাম, কিন্তু এই ধরনের কোনো, আমরা যখন ট্যুরে গিয়েছি বিদেশে, একটা স্কুলের যে ফ্যাসিলিটিসে আমরা প্র্যাকটিস করে আসছি, এখন দেখি সেটা ন্যাশনাল টিমের জন্য। এখন এইটুক নিয়ে যদি ক্রিকেট বোর্ড বড়াই করে যে আমরা অনেক কিছু করে ফেলেছি, আসলে আমার মনে হয় তাদেরকে নিয়ে চিন্তার বিষয়। আরেকটা জিনিস দেখেন, আমাদের এই যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনকে সরানোর পিছনে বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে ন্যাশনাল টিমের প্লেয়াররা, ন্যাশনাল লিগের প্লেয়াররা স্ট্রাইক করেছিলেন যে না খেলার কারণে। সেখান থেকে বলা হলো যে আমরা রিকগনাইজ না, এই কনস্টিটিউশন রিভিউর সময় বলা হচ্ছে আমরা রিকগনাইজ না। কিন্তু তাহলে আমাদের এতদিন যে কাউন্সিলর ছিল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনে, সে কিভাবে ছিল, সে কিভাবে এজিএম ইজিএম অ্যাটেন্ড করে, সে কিভাবে ইনভাইটেশন পায় এজিএম এ যাওয়ার? আর সবকিছুতে যদি বলেন, কনস্টিটিউশনে সরাসরি ভাবে লেখা আছে যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে সাবেকদের ওই যে 15 জন কাউন্সিলর সিলেকশন হবে, বোর্ড প্রেসিডেন্ট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাপ করে এটা করবেন। তো এই জায়গাটা সব সময় বলা হচ্ছে, ওনারা লাইমলাইটে আনতে চাচ্ছেন, বা ইভেন প্রেসের কাছেও বলেন যে না, এরা কোনো বৈধতা নেই। এখন আবার নতুন করে কাগজ চাওয়া হচ্ছে যে আমরা যদি কাগজপত্র জমা দেই তাহলে আমাদেরকে আবার ভেতরে নেওয়া হবে।
তো এখন তাহলে এতদিন আমরা ছিলাম কিভাবে? কয়েকদিন আগে একজনকে বলেছেন যে নতুন করে করলেই তো হয়, তাহলে এখন যে অ্যাসোসিয়েশনটা আছে এটা কি? তো সবকিছু নিয়ে আসলে ভুল তথ্য বা কিছু বানোয়াট জিনিস সামনে আনা হচ্ছে প্লেয়ারদেরকে না রাখার কারণে। আমরা প্রথমে সবসময় বলেছি আসলে এই ইস্যুটা সামনে আসাতে অনেক ভালো হয়েছে আমাদের জন্য, যে এই 16 জন ক্রিকেটারকে ওনারা যে সরানোর চেষ্টা এতে করছেন, অনেক কথা বলবো আসলে। এর জন্য আরো ভেতরের জিনিস ভেতরের অনেক বের কিছু হয়ে বের আসছে। আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করার সুযোগ পেয়েছি। ইনশাল্লাহ প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন আমাদেরকে সময় দিবেন। আমরা বাংলাদেশের কনটেক্সটে যেইটুকু বুঝি, কারণ গত অনেক বছর যাবতই আমরা এই ধরনের কথা, ইনফ্রাস্ট্রাকচারের কথা, ক্রিকেট বোর্ডের প্রফেশনালিজমের কথা আমরা বলি, কিন্তু আসলে যাদের শোনা দরকার, যাদের এগুলি শুনে কাজ করা দরকার, তারা এগুলি তো কানে নিবেন না, কারণ তারা তো চাচ্ছেন আমরা আরো বের হয়ে যাই, আমাদেরকে সরানোর প্রসেস নিয়ে ব্যস্ত। তো ইনশাল্লাহ প্রধানমন্ত্রী যদি আমাদের সময় দেন, আমরা আসলে আরো কিছু বিষয় আছে যেগুলি আসলে ওনার সঙ্গে আলাপের আগে আমরা মিডিয়াতে আনতে চাচ্ছি না। তো আমরা আশাবাদী যে সব বিষয় নিয়ে ওনার সঙ্গে আলাপ করব, এবং উনি যেহেতু একজন ক্রীড়া পরিবারই বলবো, ওনার পরিবারে আর আমাদের জন্য সব সময় সিম্প্যাথি ছিল। আমরা যখনই কোনো টুর্নামেন্ট জিতেছি, ট্রফি জিতেছি, ওনার রিঅ্যাকশনে আমরা সব সময় বুঝতে পেরেছি যে উনি কতটা পছন্দ করেন খেলাধুলা। তো আমরা ওইখানে গিয়ে জিনিসগুলো, আমাদের কি পয়েন্টস গুলি আলাপ করলে ইনশাল্লাহ দেখি আমরা একটা চেঞ্জের জন্য আসলে এখন। আপনি অনুষ্ঠান শুরুর আগে বলছেন যে এই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের কথা বলা, যে ওদের, আমাদের ক্রিকেটের ইতিহাস আর ওদের ক্রিকেটের ইতিহাস, ওই সময়টাতে এই বয়সে ওদের বোর্ডের চেহারাটা কি ছিল বা কিভাবে গঠিত হতো সেটি হেঁটে, বা ওদের গঠনতন্ত্রের চিত্রটা কি ছিল? এটা একটা প্রশ্নটা interesting তোলা ব্যাপার। যেতে পারে। অনেকেই বলছেন যে এখন তো আমাদের সঙ্গে অনেকে তুলনা করছেন, তো আমি সেই জন্য বললাম যে আমরা তো 2000 সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আমাদের বয়স হলো 12 বছর টেস্ট মানে স্ট্যাটাস পাওয়ার। তো তাহলে দেখতে হবে আসলে 1882 সালে অস্ট্রেলিয়া যখন প্রথম টেস্ট খেলেছে, তো 1894 সালে অস্ট্রেলিয়ার ক্রিকেটের কি স্ট্রাকচার ছিল। আপনি তুলনা করবেন জিনিসের, তো ম্যাচুরিটি ব্যাপার আছে। আমাদের গাছটি 12 বছরের, ওদের গাছটি 130 বছরের, তার সঙ্গে আপনি তুলনা করছেন। তো তুলনা করলে অল এলিমেন্ট নিয়ে আসলে তুলনা করতে হবে, এটা আমি বোঝাতে চেয়েছিলাম। আর দুজয় বোধহয় বলেছে যে বর্তমান অস্ট্রেলিয়ান যে কমিটি আছে, এক্সিকিউটিভ কমিটি ক্রিকেট বোর্ডের, ক্রিকেট অস্ট্রেলিয়ার, সেখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি 4 জন অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট ম্যাচ খেলেছেন, 2 জন আরো ফার্স্ট ক্লাস সেকেন্ড লেভেলে খেলেছেন। সো তার মধ্যে একটা ম্যাসিভ পার্টিসিপেশন আছে ক্রিকেটের। বোর্ডের প্রেসিডেন্টের নির্বাচিত হবার যে বিধানটি এখন করা হচ্ছে, এবং দুজন একটু আগেই বলছেন যে খেলোয়াড়রা এর বাইরে চলে গেলে চিত্রটা একেবারে অন্যরকম হবে, প্রেসিডেন্টের চেহারাটা কিরকম হবে, তো আপনি গেস করতে পারেন কিনা যে প্রস্তাবিত সংশোধনী এনে যে গঠনতন্ত্র করা হচ্ছে, তাতে করে নির্বাচন হলে কি দাঁড়াতে পারে বোর্ড সভাপতির? এটা বিকজ ইটস এ ডিসাইডিং ফ্যাক্টর। আমাদের আসলে 16টা ভোট, আপনি তাকান ক্যাটাগরি 1-এ যারা জেলা থেকে আসবেন, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তো কাউন্সিলরদের মধ্যে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখানে 70টা ভোট থাকবে জেলা এবং বিভাগ থেকে। যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি কি কাউন্সিলর হতে হবে? হ্যাঁ, অফকোর্স। 71টি কাউন্সিলর জেলা বিভাগ থেকে, 52টি ঢাকা থেকে, সো 123। এবং আগে 167 ছিল, সেখান থেকে 15 জন আমরা যদি মাইনাস হয়ে যাই, তাহলে দেখা যাবে যে ঢাকার মাত্র 52 জন থাকছেন, জেলা বিভাগ এবং শিক্ষা বোর্ড টোড মিলে সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে প্রায় 100-র কাছাকাছি। সো দ্যাট ঢাকার থেকে কারণ আমি যারা মোহামেডান, আবাহনী কিংবা বড় বড় ক্লাবগুলো প্রতিনিধিত্ব করেন, তাদের থেকে সম্ভাবনা অনেকখানি কমে যাচ্ছে, এবং এটা ডিস্ট্রিক্ট ডিভিশনের কাছেই চলে যাওয়ার এখানে উই হ্যাভ নো প্রবলেম যদি যোগ্য কোনো ব্যক্তি থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোকজন যারা আছেন বা ওই যে মেডিকেল কলেজের অধ্যক্ষ আছেন, তারাও চাইলে বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে কন্টেস্ট করতে পারবে, যদি কোনোভাবে কেউ কাউন্সিলর হয়ে আসতে চায় আসতে পারে, যদি তিনি মনে করেন যে আমার শখ হয়েছে। কনস্টিটিউশনে আসলে এই ধারাগুলি কিন্তু এই ইলেকশনের পরিচ্ছন্ন বোর্ড অফ ডিরেক্টর হওয়ার জন্য, এবং আর প্রসেসটাই আসলে রং। আমাদের এই যেটা বলছিলাম যে এই ইস্যুটা সামনে আসাতে অনেক কিছু নিয়ে কথা। আপনার দেখেন এখন পর্যন্ত আমাদের ক্রিকেট বোর্ডের নিয়ম কি, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হতে হলে এমপি হতে হবে বা বড় ব্যবসায়ী হতে হবে, যাকে মনোনয়ন, আগে এরকম ছিল, অথবা সেনাবাহিনীর কেউ হতে হবে, এরকম সেটি হয়েছে, আমরা দেখেছি, সেটি হয়েছে। তো এইগুলি যদি নমিনেশন গুলিও কিন্তু আমরা দেখেছি ওইরকমই হয়েছে, যে আসলে
নন ক্রিকেটিং লোকজনই এসে ক্রিকেট চালিয়েছেন, ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন এমন লোক আসলে হি ইজ টু বি এ বক্সার, বক্সিং করতেন, বক্সিং এর রেফারি করতেন, টেনিস ছিলেন, উনি বিকেএসপি ডিজি ছিলেন, বাট ক্রিকেট ডেভেলপমেন্টে ইনপুটটা দেওয়ার মানে অসামঞ্জস্য যেই জিনিসটা। আর বোর্ড অফ এই ফোরামের যেই চক্করটা, এই চক্কর থেকে আসলে যদি আমরা বের না হতে পারি তাহলে আসলে ক্রিকেট প্লেয়ারদের ওই লেভেলে যাওয়া খুব কষ্টসাধ্য। কারণ এই ফোরাম জিনিসটাই হয়েছে যে ইলেকশনটাকে কন্ট্রোল করার জন্য, যে তারাই এই ডিরেক্টরদের বসাবেন ওখানে। তো তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আগেই। তো আর লিবু ভাই যেটা বললেন যে আগেই কিন্তু আসলে একটা প্যানেলটা ডিক্লেয়ার করার সময় কিন্তু ব্যাপারটা আসলে অলরেডি ঘটাই থাকে যে কে কাকে ভোট দিবে, চোখ বন্ধ করে ওনারা বলে দিতে পারেন যে অমুক আমার ভোট, অমুক ওর ভোট। তো ইলেকশনটা কন্ট্রোল করার জন্যই এই জিনিসটা আসছে। কিন্তু আমার মনে হয় যে ইলেকশন কন্ট্রোলের থেকে তাদের ডিস্ট্রিক্টের ক্রিকেট বা তার এলাকার ক্রিকেট বা রিজিয়নাল কাজে ক্রিকেটের দিকে মনোযোগটা কম, মনোযোগটা মনোযোগটা অনেক ইলেকশনের বেশি। দিকে বেশি এবং বোর্ডের ডিরেক্টর হওয়ার দিকে বেশি। আর অ্যাটলিস্ট আমি ডিরেক্টর না হলাম, প্রত্যেকজন ডিরেক্টরের এক একটা সাইট থাকলো, এতজন এরা আমার লোক। আমার মনে হয় জিল্লুর ভাই এখানে যে বললো শুধু ক্রিকেটের না, আমি বলবো যে ক্রীড়াঙ্গনের যে কোনো ইভেন্টই হোক, প্রত্যেকটা ইভেন্টেরই কিন্তু আজকাল এই যুগে ডাটা এন্ট্রির মাধ্যমে কোন ইভেন্টে কতগুলো জাতীয় খেলোয়াড় কোন ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেছেন, এটাকে সবার আইডি কার্ড আছে, কোনো ব্যাপারই না করে নেওয়া। সো জাতীয় ক্রীড়া পরিষদ শুড হ্যাভ দ্যাট বিফোর মেকিং এনি ফার্দার ডিসিশন। যে কোনো সময় ক্রিয়া নীতির পরিবর্তন হতে পারে, এই সমস্ত জিনিসের অ্যামেন্ডমেন্ট হতে পারে। তাতে হবে কি, আপনি হয়তো জানেন যে ইন্ডিয়াতে একটা বিল এসছে ওদের ইয়েতে, যে যেখানে 25% খেলোয়াড়ের লোকসভায় আছে লোকসভাতে, যেটা কিছুটা আর একটু রিফাইন করে আবার দেওয়ার কথা বলা হয়েছে। ইভেন যদি আপনি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কথা তাকান, 115 জন যেখানে সদস্য, তার মধ্যে 15 জন এক্সিস্টিং প্লেয়ার থাকে ওখানে। তো আমি যে কথাটা বলছিলাম যে এই তথ্যগুলো যদি থাকে তাহলে প্রত্যেক ইভেন্টে প্লেয়ারদের পার্টিসিপেশন বাড়বে। আমার বিশ্বাস যে গভর্নমেন্ট সেরকম কিছু আইন কানুন নিশ্চয়ই করতে পারবে। আরেকটা জিনিস, লাস্ট 5 ইয়ার্সের অ্যাটলিস্ট, আমি বেশি বলবো না, লাস্ট 5 ইয়ার্সে প্রতিটি জেলাতে কে কোন ইভেন্টে লিড করেছে এটার একটা ডাটা নেওয়া উচিত। এরা কারোর কাছে অ্যান্সারেবল না, যারা জেলা চালাচ্ছেন কারোর কাছে অ্যান্সারেবল না। কোন জেলায় রেলিগেশন আছে কি নাই, কেউ কোনো নীতির তোয়াক্কা করে না। লাস্ট ইয়ার আমি ফাইট করেছিলাম ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে, তাদের লিগ খেলা হচ্ছিল না, তাদের দলটি আন্তঃজেলাতে একদম ফাইনালে চলে এসছে, বাট লিগ হচ্ছে না। তো বললো যে আমরা এনএসসির ইয়ে হিসাবে কনস্টিটিউশন অনুযায়ী চলি, আমরা ক্রিকেট বোর্ডের আন্ডারে না। তো পরবর্তী পর্যায়ে এখন আমি পড়ে তো বুঝতে পারলাম যে এখানে তাদেরকে কিচ্ছু করা যাবে না, এবং প্রতি বছরের অংশগ্রহণের জায়গায় নিয়মিত কথাটা আছে। নিয়মটা নিয়মিত মানে 5 বছর পর পর অ্যাসেসমেন্ট। লাস্ট 5 ইয়ার্সের এই 64 জেলায় হু হ্যাজ পারফর্ম ওয়েল, যারা ভালো হয়েছে তাদেরকে দরকার হলে গোল্ড মেডেল দেওয়া হোক, যে ইয়েস এই ডিস্ট্রিক্ট ভালো হয়েছে, এই ডিস্ট্রিক্টের অর্গানাইজাররা ভালো, উই অ্যাপ্রিসিয়েট, উই স্যালুট দেম। আর যারা করতে পারেনি নিশ্চয়ই সেখানে চেঞ্জেস আনা দরকার। আর কারা কারা কত বছর ধরে, এই যে ফোরামের কথা বললো, এই চেহারার কোনো চেঞ্জ দেখি না। আমাদের চেহারা, আমরা চলে গেছি, দুর্জয়রা আসছে, দুর্জয়ের পর আশরাফুল আসছে, আশরাফুলের পর আরেক যুগ চলে আসছে, বাট কিছু লোক দেখা যাবে যে দে আর স্টিল দেয়ার, দে আর দ্য চ্যাম্পিয়ন। ইফ দে আর দ্য চ্যাম্পিয়ন, তাহলে তাদের প্রত্যেকটা জেলায় লিগ এবং প্রত্যেকটা জিনিস সুষ্ঠুভাবে যদি হয়, উই অলসো স্যালুট দেম। যে আমি আরেকটি সংশোধনী দেখা গেছে যে চিফ এক্সিকিউটিভ অফিসারের পদটিকে বিলুপ্ত করে দিয়ে সেখানে চিফ অপারেটিং অফিসারের পদ করা হয়েছে এবং সিএফওর পদটিও বাতিল করে দেওয়া হয়েছে। এটি নিয়ে পত্রপত্রিকা লেখা হয়েছে। আমি শুরু করবো না, দুর্জয় শুরু করবো? আপনি দেখেন, আমরা যদি যেহেতু আমরা সবসময় বলি প্রফেশনালিজমের কথা বলি, একটা প্রফেশনাল স্ট্রাকচার রেখে আপনি, এখন এটা নর্মাল প্র্যাকটিস হয়ে গিয়েছে সিইও এবং সিওও একজন, ওনারা বলছেন যে সাংঘর্ষিক বোর্ড ডিরেক্টরের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে স্ট্যাটাসে। এই তো বেসিক্যালি বলতেছে যে স্ট্যান্ডিং কমিটি যদি হয়, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের ডাইরেকশনটা গুলা ইমপ্লিমেন্ট করা যাবে না, তাহলে পুরা জিনিসটাকে চেঞ্জ করতে হবে। সিও থাকলে আমাদের আরো অনেক ক্ষমতা ডেলিগেট করতে হবে তার কাছে, এবং হি ইজ গোইং টু এক্সিকিউট ইট। বাট সমস্যাটা কোথায় এটা করলে? তার কাছে যদি পাওয়ার থাকে, আমরা এখন পর্যন্ত যেটুকু জানি যে ক্রিকেট বোর্ডে যে ডিরেক্টর আছেন তারা স্ট্যান্ডিং কমিটিগুলির চেয়ারম্যান হতে হয়, বোর্ড ডিরেক্টর হতে হবে। তো এটা যদি আপনি পারেন, কিন্তু আপনি চেয়ারম্যান করছেন, কিন্তু
কয়জন চেয়ারম্যানের স্বাধীনতা আছে যে বোর্ডের ডিসিশন ছাড়া, বোর্ড মিটিং ছাড়া সে কোনো প্রজেক্ট বা কোনো কিছু নিয়ে এগোতে পারবেন? কোনো প্ল্যান নিয়ে তার যদি কোনো প্রোগ্রাম থাকে ডেভেলপমেন্টে, আমি যখন বোর্ডে ছিলাম আমি ডেভেলপমেন্টে অনেক দেখেছি যে ডেভেলপমেন্টের চেয়ারম্যান একটা প্রোগ্রাম নিয়ে, একটা প্রজেক্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কারণ কি, তার ওই স্বাধীনতা নাই, ওই বাজেট নিতে পারবেন না বা ওইটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না যতক্ষণ একটা বোর্ড মিটিং এ পাস না হবে। আর সিএফওর কথা যদি বলেন, আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট উনি একজন বড় বিজনেসম্যান, উনি অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। ওনার যেই বড় একটা ফার্ম আছে, উনি একজন বড় ব্যবসায়ী। ক্রিকেট বোর্ডের মতো একটা জায়গায় যেখানে মিলিয়ন মিলিয়ন ডলার্সের লেনদেন এক একটা বছরে, সেইখানে একজন সিএফও ছাড়া আপনি একটা কর্পোরেট হাউস এখন চলতে পারে না সিএফও ছাড়া। ক্রিকেট বোর্ডের মতো এত বড় সংস্থা, এত ফান্ড, এত টাকা পয়সার লেনদেন সিএফও ছাড়া কিভাবে চলে? আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এখানে সি অবশ্যই থাকা উচিত। আমরা যারা কাজ করছি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে আমাদের কিন্তু অনেক কাজ করতে হয় নিজের মুখ রক্ষার জন্য। একটা কাজ শুরু করেছি, দেখা যাচ্ছে যে ঠিক মতো আগাচ্ছে না, সেই জন্য কাজ করতে হয়। আমাদেরকে প্রফেশনালিজমটাকে আরো অনেক গতিশীল করতে হবে, সিওর কাছে অনেক ক্ষমতা দিতে হবে, এবং সিও যাদের যে ম্যানেজারের লেভেলকে নিয়ে কাজ করবে সেখানে সঠিক লোককে বসতে হবে। কিছু কিছু লোক সঠিক আছে বা কিছু কিছু জায়গায় আরো বেটার লোক দরকার, তাহলে ইটস গোইং টু ফাংশন। আর যে জিনিসটা দরকার, যে আমাদের সমস্যাগুলো কোথায়, আমরা মিরপুর স্টেডিয়াম যেমন সবকিছু রেডি পাই, হয়তো ধানমন্ডি স্টেডিয়ামে সেটা পাই না, কিংবা জেলার পর্যায়ে গিয়ে আমরা পাই না। সেটার কারণে এই সাংগঠনিক কর্মকাণ্ডের জায়গায় অনেক সময় আমরা মার খেয়ে যাচ্ছি। তো এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদেরকে মডার্ন বড় বড় কর্পোরেট হাউস যে ধরনের কি বলবো সফটওয়্যার ইউজ করে, ফাইন্যান্সিয়াল সফটওয়্যার, আমাদের সেই সমস্ত সফটওয়্যার যাওয়া উচিত। আমরা যাচ্ছি, আমাদের সফটওয়্যার আছে, বাট ইট ওন্ট বি এনাফ। যেহেতু আমরা ক্রিকেট বিকেন্দ্রীকরণ করছি, সো উই নিড টু ওয়ার্ক থ্রু আরো বেটার সফটওয়্যারে, যেখানে সিএফও তো লাগবেই, আরো অনেক হাইলি ইকুইপ লোকজন দরকার, টেকনোলজি। রাজশাহী চিটং থেকে যে কেউ ফাটাফাট অ্যাপ্রুভাল নিয়ে কাজগুলোকে গতিশীল করতে পারে। আরেকটা জিনিস, আমি যেহেতু টুর্নামেন্ট চালাই, আমার কাছে মনে হচ্ছে 64টা ডিস্ট্রিক্ট একই মাপে নেই। তাদের অবকাঠামোগত দিক থেকে কেউ কেউ পিছিয়ে, মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টই পিছিয়ে। তো সেখানে কিছু ক্যাটাগরি করা দরকার। কেউ আমাদের অ্যাসোসিয়েট মেম্বার্স হবে, কেউ অ্যাফিলিয়েটেড হবে। অ্যাফিলিয়েটেডকে পর্যায়ক্রমে আপগ্রেডেড করে নেওয়া হবে। আর একটা জিনিস সবসময় লেখা থাকে কনস্টিটিউশন, যে অবকাঠামোগত দিকের উন্নয়ন না ঘটলে সে ক্রিকেট সংস্থা হতে পারবে না। তো অবকাঠামোগত দিকের জন্য কি কি ল্যাকিং আছে, এটা যদি আমরা এনএসসি কে না জানাই, তাহলে এই 10 বছর ধরে আমি এটা লেখা দেখে আসতেছি, এটা লেখাই থাকবে। অবকাঠামোর একটা ব্যাখ্যা দরকার এখানে। একটা মাঠে যদি স্ট্যান্ডার্ডটা কি আসলে, ফুটবল, ক্রিকেট, হকি সবই হয়, তাহলে প্রতি বছরই টাকা দিতে হবে, যে পিচ তৈরি করতে হবে, এবং আমরা কখনোই এগোনোর যে আকাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা কখনো এগোতে পারবো না। কাজেই জিল্লুর ভাই টেস্ট স্ট্যাটাস পেয়েছি 12 বছর। এই 12 বছরে কিন্তু আমাদের 12টা ক্রিকেট মাঠ হয় নাই সারা বাংলাদেশে, কয়েকটা বিভাগে মাত্র কয়েকটা মাঠ হয়েছে। আমরা ওয়ার্ল্ড কাপ হোস্ট করলাম, আমরা পুরানো স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়াম, যেখানে আমরা ক্রিকেট খেলা আমরা ফুটবলের কাছে ছেড়ে দিয়েছি, ওই মাঠ আমরা রেনোভেট করলাম কত টাকা দিয়ে আপনি জানেন। কিন্তু এই টাকা দিয়ে কি আমরা আরো 2টা নতুন মাঠ করতে পারতাম না ওয়ার্ল্ড কাপ উপলক্ষে? আমরা যদি প্রধানমন্ত্রীকে বলতাম যে আমরা ওয়ার্ল্ড কাপ হোস্ট করছি, 3 বছর সময় আছে, আমরা তো জেনেছি 7-8 বছর আগে 2টা স্টেডিয়াম তো হতে পারত। 2014 হবে হয়তো, বঙ্গবন্ধু মাঠটাও সুন্দর হয়েছে, ফাইন, বাট ডেফিনেটলি ক্রিকেট একেবারেই শেষের দিকে, আমার হাতে আর সময় নেই, 30 সেকেন্ড করে আপনাদের দুজনকে। দুর্জয় যেহেতু কোয়াবের প্রেসিডেন্ট, তো আপনি একটু বলবেন যে বিদ্যমান পরিস্থিতিতে ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কি করবেন, আপনারা কি করছেন? আমরা সব সময় আসলে একটা স্কোপ খুঁজি কখন বোর্ডের সঙ্গে কাজ করা যায়, কিন্তু যখনই আমরা কোনো কাজে যেতে চাই, দেখেন কিছুদিন আগে আমরা কিন্তু বোর্ড প্রেসিডেন্টদের, বোর্ড অফিসিয়ালসদের, প্লেয়ারদেরকে সব জায়গায় আমরা ওয়ার্ল্ড কাপ হোস্ট করার জন্য, এই যে উনি যে রিভিউ করেছেন টুটুল সাহেব, ওনাকেও আমরা সম্মানিত করেছি প্লেয়ার্স অ্যাসোসিয়েশন থেকে, যে না, আমরা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছি, অর্গানাইজ করেছে ভালো, আমরা রিকগনিশনটা দিলাম। কিন্তু আমাদের দিকে কি উনি রিভার্স কি দিলেন? তো আমরা সবসময় চাই ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করতে, বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে, বা আমরা অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিসও করি, দুস্থ ক্রিকেটারদের সাহায্য করার চেষ্টা করি। কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত, কিছুদিন আগে বোর্ড প্রেসিডেন্ট একটা কমেন্ট করলেন, এরা তো ট্রেড ইউনিয়ন, অথচ উনি জানেন না, ওনার সঙ্গে আমরা মিটিং এ বসার আগ পর্যন্ত উনি জানেন না যে আমরা বিসিবির কনস্টিটিউশনে উই আর রিকগনাইজড।
অনেক দুঃখের ব্যাপার, এটা দুঃখজনক ব্যাপার যে আমরা যখন ফাইনালি উনি আমাদেরকে ডাকলেন যে না ঠিক আছে আমি প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাথে বসবো, সেখানে গিয়ে ওনাকে আমার কনস্টিটিউশন খুলে দেখিয়ে দিতে হয়েছে যে আমরা রিকগনাইজড বাই ক্রিকেট বোর্ড এত এত ধারায়। ও তাই নাকি, তাহলে তো তোমাদের সরানোর প্রশ্নই ওঠে না, তোমাদেরকে কে সরাবে? না না, অবশ্যই থাকবে ক্রিকেট প্লেয়াররা। তো আমরা এখনো ওই জায়গায় আছি। সবসময় সংবিধান গঠনতন্ত্রতা মাথায় থাকে না, এটা হতে পারে। কাজী আশরাফ হোসেন লিপু, বোর্ডের ভেতরে থেকে আপনি ফাইটটা কিভাবে করবেন? ডিফিকাল্ট। আমি অলওয়েজ চেষ্টা করি যতটুকু ভোকাল হওয়ার, সঠিক পয়েন্টটা তুলে ধরার। আর আমার যেটা মুখ্য কথা সেটা হচ্ছে যে আমাদের দেশের 90% ক্রিকেটাররা আসে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, জেলা থেকে। ক্রিকেট বিকেন্দ্রীকরণ হচ্ছে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার, যেহেতু অনেকদিন আগে থেকে আলোচনা হচ্ছিল। তো সেক্ষেত্রে আমার কথা যে সেখানে যেন প্রকৃত ক্রিকেট সংগঠকরা জায়গা পায়, যাতে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের সবচেয়ে বড় ফসল তারা ঘরে তুলতে পারে, এবং সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রাক্তন ক্রিকেটাররা আছে তাদেরও সম্পৃক্ত করে একসঙ্গে এই বিকেন্দ্রীকরণটা আমরা যেন যাতে কাজে লাগাতে পারি, বাংলাদেশ ক্রিকেটকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এবং বাংলাদেশ ক্রিকেটের প্ল্যাটফর্মটা যেন আরো শক্ত হয়, এবং আমাদের এই গঠনতন্ত্র সংশোধন যেটা করা হয়েছে তার মাঝে আরো যে সমস্ত দুর্বলতম জায়গাগুলো আছে, ফাঁকফোকর যেগুলো আছে, সেগুলোকে আরো কিভাবে সুন্দরভাবে আমরা ঠিকঠাক করে নিতে পারি, আমি সেই প্রত্যাশা রেখেই আজকে শেষ করবো। আপনাকে দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবা ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা, চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি @তৃতীয়মাত্রা.com। 6161 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয়মাত্রা.com এবং facebook.com/তৃতীয়মাত্রা আপনার মতামত রাখতে পারেন। আর আপনার মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 12:30 দেখবার আমন্ত্রণ রইল। নাইমুর রহমান দুর্জয় এবং কাজী আশরাফ হোসেন লিপু, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, তৃতীয় মাত্রা মূলত সবাই বলে থাকেন যে রাজনীতি নির্ভর অনুষ্ঠান। এখানে রাজনীতিকরাই কথাবার্তা বেশি বলেন, অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলি, যেমন আজকে কথা বললাম ক্রিকেট নিয়ে, গতকাল বলেছি স্বাস্থ্য নিয়ে, ব্যথা নিয়ে, এরকম কথাবার্তা। দুদিন আগে কথা বলেছি স্বাস্থ্য নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে কথা বলি, অর্থনীতি, আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে। রাজনীতি নিয়ে যখন কথা ওঠে, বাংলাদেশের গণতন্ত্রের সংকট, রাজনৈতিক অস্থিতিশীলতা, এই প্রসঙ্গগুলো আসে, এবং রাজনৈতিক সংস্কৃতির মান নিম্নগামী সে কথাও আসে, এবং তখন রাজনীতিবিদরা দলমত নির্বিশেষে, সেটি আওয়ামী লীগের হোক বা বিএনপির হোক, যে কোনো দলেরই হোক না কেন, রাজনীতিবিদরা এক বাক্যে বলে থাকেন যে রাজনীতির এই দৈন্যদশার প্রধান কারণ হচ্ছে রাজনীতিটা রাজনীতিবিদদের বাইরে চলে যাচ্ছে। কাজেই রাজনীতিবিদদের যতক্ষণ ফিরিয়ে না আনা যাচ্ছে, যতক্ষণ না তাদের কর্তৃত্বটা প্রতিষ্ঠা করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির এই দৈন্যদশা থাকবে, বাংলাদেশের রাজনৈতিক সংকট থাকবে, গণতন্ত্র বারবার হুমকির মুখে পড়বে। আমরা ক্রিকেট নিয়ে কথা বললাম যে ক্রিকেট বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, যে ক্রিকেট বাংলাদেশের মানুষকে একসাথে চলতে শেখায়, সেই ক্রিকেটটাও আজকে সংকটের মুখে। এবং এই ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে, এগিয়ে যেতে হলে, যে ধারা ক্রিকেট শুরু করেছে, যে আনন্দ বাংলাদেশের মানুষকে ক্রিকেট দিয়েছে, সেই ধারাটা অব্যাহত রাখতে হলে ক্রিকেটটাকে ক্রিকেটারদের নেতৃত্বে রাখতে হবে। অবশ্যই অন্যান্যরা থাকবেন, যারা ছিলেন তারাও থাকবেন, কিন্তু কোনোভাবেই বাংলাদেশের ক্রিকেটকে বাংলাদেশের ক্রিকেটারদের বাদ দিয়ে চলবে না, তাদের বাদ দিয়ে ক্রিকেটের নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এই বিষয়ে আমরা আমাদের নীতি নির্ধারক, বিশেষ করে রাজনৈতিক সিদ্ধান্ত যারা নেন, দেশের সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা এই সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারবেন, তাদের সুদৃষ্টি এবং সদয় বিবেচনা প্রত্যাশা রাখছি। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।